শাহবাগের পরিস্থিতি জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সাথে আমাদের সহকর্মীরা। শুরুতে মোহাজির হক, তার কাছে চলে যেতে চাই। মোহাজির, ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। তাদের আগামীকালের কর্মসূচি কি হতে পারে সে সম্পর্কে একটা ধারণা দিন। শান্তা, আপনি যেমনটি বলছিলেন যে ইনকিলাব মঞ্চের মূলত সদস্য সচিব আব্দুল্লাহ জাবের তিনি আলটিমেটামটি দেন যে আগামী ২৪ ঘন্টার মধ্যে এই শরীফ ওসমান হাদির খুনি যারা তাদেরকে গ্রেফতার করতে হবে, আইনের আওতায় আনতে হবে, তাদের দৃশ্যমান বিচার করতে হবে। মূলত তাদের এই মূল দাবিটি ছিল এটি। আমরা কিছুক্ষণ আগেই ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ জাবেরের কাছ থেকে আমরা এই দাবিটা শুনতে পাই। তিনি দাফন কাফনের সব প্রক্রিয়া শেষ করে তিনি আসলে এই যে শাহবাগের যে জনসমুদ্র, সেই জনসমুদ্রে তিনি মিলিত হয়েছেন। সাধারণ মানুষের সাথে তিনি এক সুরে এক আওয়াজে তারা কথা বলেছেন। কারণ আজকে আপনারা জানেন যে শরীফ ওসমান হাদিরকে ভালোবাসে যারা, তাদের কিন্তু একটা মিলন মেলা ছিল এই শাহবাগে। এখনও তাদের আনুষ্ঠানিকভাবে তাদের কর্মসূচি কিন্তু শেষ করা হয়েছে, বলা হয়েছে তাদের আনুষ্ঠানিকভাবে সব কিছু শেষ। তারা ৫টা ১৫ পর্যন্ত আগামীকাল অপেক্ষা করতে বলা হয়েছে। তাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই শাহবাগ মোড়ে কিন্তু এখন পর্যন্ত অনেক মানুষ, যদিও এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা যান চলাচল যেন আবার স্বাভাবিক হয়ে ওঠে সেটা চেষ্টা করছেন, কিন্তু তাও কিন্তু এই শাহবাগ মোড় কিন্তু ছাত্র জনতা এখনও অবস্থান করছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার আশেপাশেও অনেকেই রয়েছেন যারা হাদিকে ভালোবাসেন, এবং কেউ কেউ এরকম বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে এসেছেন যেখানে হাদির যে খুনি তার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এরকম হাদির খুনিদের যেন দৃশ্যমান বিচার করা হয়। এই মুহূর্তে তাদের সরল দাবি একটাই, তাদের মূল দাবি, যেটা হচ্ছে হাদির খুনিদের দৃশ্যমান বিচার। আপনারা এরই মধ্যে জানেন যারা হাদির খুনি তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের পরিচয়, এই সব কিছু কিন্তু নিশ্চিত হওয়া গেছে। কিন্তু তবুও আসলে যত দ্রুত সম্ভব সরকারের কাছে কিন্তু তারা এই দাবিটা করছেন যে দৃশ্যমান বিচার। এবং শান্তা, আমি যদি একটু আমার ওই পাশটাতেও দেখাই যে এখানে কিন্তু হাদির যে ডিসপ্লে রয়েছে, হাদির বিভিন্ন সময়ের হাদির বক্তব্য, শরীফ ওসমান হাদির যে কথাগুলো রয়েছে সেগুলোকে প্রদর্শনের একটা আয়োজন করেছে বিভিন্ন গোষ্ঠী। এবং আমরা দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু এক ধরনের মানুষের সমাগম রয়েছে। এবং যারা মূলত আসলে এখানে এসেছেন কোনো একটা সংগঠন কিংবা দলের পক্ষ থেকেই, তারা অনেকক্ষণ ধরেই আমরা দেখতে পেয়েছি যে তারা এই শাহবাগ মোড়ে অবস্থান করছেন। তারা একটা অস্থায়ী মঞ্চ করে সেখানে শরীফ ওসমান হাদির যে বক্তব্যগুলো রয়েছে সেগুলো প্রদর্শন করছেন। এবং শান্তা, আপনাকে যদি আজকের আমি সার্বিক যে অবস্থাটা সেটা যদি একটু বলতে চাই, যে আজকে যখন দুপুর ২টায় শরীফ ওসমান হাদির মানিক মিয়া এভিনিউতে জানাজা সম্পন্ন হলো, এর পরে কিন্তু আমরা দেখেছি এই শাহবাগ মোড় জনসমুদ্রে পরিণত হয়ে গেছে, একটা ঢল নামে এই শাহবাগ মোড়ে। এবং এই আব্দুল্লাহ জাবেরের যে আলটিমেটাম, সেই আলটিমেটামের আগেই কিন্তু এই সাধারণ যে ছাত্র জনতা তাদেরও কিন্তু একই আলটিমেটাম, সেই আলটিমেটাম নিয়েই কিন্তু তারা আসলে এখানে রাজপথে তারা অবস্থান নিয়েছেন। এবং তারাও কিন্তু বলছিলেন যে হাদির খুনিদের দৃশ্যমান বিচার। এই সবার দাবি কিন্তু এখন আসলে একটাই। এবং সেই জায়গা থেকে এখানে ইনকিলাব মঞ্চের আরও যারা রয়েছেন, এবং কথা ছিল যে এখানে হাদির পরিবারও আসলে ছিলেন। আব্দুল্লাহ জাবের বলছিলেন হাদির পরিবারকে নিয়ে আসবেন। যদিও আসলে যে সার্বিক যে অবস্থা আপনাকে বলছিলাম, সেই জায়গা থেকে অনেকেই এখানে শেষবারের মতো দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা শেষবারের মতো হাদিকে একটু দেখতে চেয়েছিলেন। তাদের হয়তো বা দেখার আক্ষেপটা রয়ে গেছে, কিন্তু হাদির যে ইনসাফের বাংলাদেশ গড়ার যে স্বপ্ন রয়েছে, সেই ইনসাফের বাংলাদেশ গড়বার স্বপ্নটা কিন্তু তারা আসলে লালন করেন। হাদির যে চেতনা, সেই চেতনার কথাই তারা বলছিলেন। আমরা অনেকের সঙ্গে এরকম যারা হাদিকে যারা ভালোবাসেন, তাদের অনেকের সঙ্গে আমরা কথা বলেছি। তারা কিন্তু আসলে দিন শেষে একটাই তাদের আসলে চাওয়া, যে হাদির খুনিতে এখন তো আর হাদি নেই। এখন তারা একটা কথাই বলছেন যে আমরা সবাই হাদি হব, এবং তারা যেন যুগে যুগে এই হাদিকে প্রজন্ম থেকে প্রজন্মে যেন হাদিকে বাঁচিয়ে রাখা যায়, সেই আওয়াজটাই কিন্তু এখন তারা দিচ্ছেন। এবং আপনি শান্তা জানেন নিশ্চয়ই যে এই কালচারাল যে ফ্যাসিজম রয়েছে সেই বিরুদ্ধে কিন্তু হাদি একেবারেই সরব ছিলেন। এবং এই কারণেই তিনি ইনকিলাব যে কালচারাল সেন্টার রয়েছে সেখানে তিনি নানান ধরনের বৈচিত্র্যময় কার্যকলাপ করতেন। এবং তথাকথিত কোনো সাংস্কৃতিক কোনো প্ল্যাটফর্ম না, এটাকে তারা একটা প্রতিবাদের ভাষা বানিয়েছেন। হাদি সবসময় বিকল্পের কথা বলতেন, যে আসলে হাদি কখনো এরকম ভাঙচুর এসব কিছুর সমর্থন করতেন না। তিনি সবসময় বিকল্পের কথা বলতেন, মেধার চর্চার কথা বলতেন। এবং সেই আওয়াজটাই কিন্তু আব্দুল্লাহ জাবেরের কাছ থেকে আমরা শুনেছি। অনেক মহল আসলে নানান ধরনের ষড়যন্ত্র করতে চাইবে, দেশকে আরও অস্থিতিশীল কীভাবে গড়ে তোলা যায় সেই ষড়যন্ত্র করতে চাইবে। এবং এর
প্রতিবাদ, এর প্রতিরোধ তারা আসলে তারা বলতে চাচ্ছেন যে এখন আসলে হাদির যে খুনি রয়েছেন তাদের এই বিচার এর থেকে আসলে সরে আসা যাবে না। তাদেরকে যেমন আসলে শান্ত থাকারও আহ্বান জানানো হয়েছে, ঠিক একইভাবে হাদির খুনির বিচারের দাবিতে এই ব্যাপারে তারা একেবারে সরব থাকবেন এবং আগামীকাল 5টা 15 পর্যন্ত আলটিমেটাম এবং তাদের যে আসলে কর্মসূচি এর মাঝখানেই আসলে সরকারের অগ্রগতির ওপরই নির্ভর করবে তারা আসলে আগামীতে কি কর্মসূচি দিবেন। শান্তা, এখন পর্যন্ত এই ছিল আমার কাছ থেকে শাহবাগের সবশেষ খবরাখবর। মুয়াজ্জির ওসমান হাদিকে আমরা হারিয়ে ফেলেছি, শহীদ হয়েছেন তিনি, কিন্তু মানুষের ভালোবাসা, মানুষের সমর্থন তার প্রতি সারা জীবনই থাকবে, আমরা সেটা দেখতে পাচ্ছি। আপনি যারা দেখাচ্ছিলেন আমাদেরকে শাহবাগ থেকে যে ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতারে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ এবং আরও কিছু সংগঠন সেখানে অবস্থান করছেন। আরও খবরাখবর জানবো আমরা। শাহবাগের আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে আদ্দিন সজীব, তার কাছে যেতে চাই। সজীব, এই মুহূর্তে আপনি রয়েছেন কোথায়? শাহবাগের কোন জায়গায় অবস্থান করছেন সেটি জানাবেন, এবং তারা কি বলছেন যারা অবস্থান করছেন এখনো হাদির আদর্শে, যারা স্মরণ করছেন হাদিকে, তারা কি বলছেন, তাদের কর্মসূচিগুলো কি কি হতে পারে সে বিষয়ে জানাবেন। শান্ত, আমি আছি পিজি হসপিটালের ঠিক ছাদের উপর থেকে দেখানোর চেষ্টা করছি এই শাহবাগ, এবং যে শাহবাগে জানাজার নামাজের পরে সবাই এসে এক হয়েছেন এবং যুক্ত হয়ে সবাই দেশের নানা প্রান্ত থেকে যারা জানাজায় যুক্ত হয়েছিলেন তারা কিন্তু এসেছেন এখানে, এবং এখান থেকে কিছুক্ষণ আগেই এই যে সংক্ষিপ্ত একটা সমাবেশ হয়েছে সেই সমাবেশটা শেষ হয়েছে, এবং সেখানে ইনকিলাব মঞ্চ পক্ষ থেকে বড় পরিসরে যে ঘোষণাটা দেওয়া হয়েছে আগামী 24 ঘন্টার আলটিমেটাম, যেটা মুহাজির হক বলছিলেন, তিনি জানিয়েছিলেন যে এখানে 24 ঘন্টার যে আলটিমেটাম, সেই আলটিমেটামের যদি সরকার সেটা ঠিকঠাক মতো করে আমলে না নেয় তাহলে এর পরে কঠোর পদক্ষেপ তারা নেবেন, এবং সেটা আরও বড় পরিসরে এখানে নেবেন বলেই তাদের পক্ষ থেকে, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং সেই সমাবেশটা শেষ হয়েছে আর কিছুক্ষণ আগে, এবং এর পরে তারা, আমরা দেখেছি যে তারা বিভিন্ন জায়গায়, বিশেষ করে কবরস্থানের যে কাজী নজরুল ইসলামের যে সমাধিসৌধ তার পাশে সমাহিত করা হয়েছে শরীফ ওসমান বিন হাদিকে, সেখানে তারা গিয়েছেন অনেকেই, এবং সেখানে তার কাছাকাছি গিয়েছেন এবং কাছ থেকে তাকে দেখার সেই সুযোগটা, কেননা আপনি জানেন যে ঢাকা ইউনিভার্সিটি এলাকাকে যে সময় সমাহিত করা হবে এবং তার আগে থেকে সকালের থেকেই। সজীব, আপনি একটি কথা বলছিলেন যে যারা অবস্থান করছেন তারা সবাই বলছেন যে কঠোর পদক্ষেপ নেবেন। কি কঠোর পদক্ষেপ নেওয়ার কথা তারা বলছেন 24 ঘন্টার আলটিমেটাম শেষ হওয়ার পরে, এই বিষয়টি যদি জানাতেন। আপনি জানেন যে এরা বেশিরভাগই এখানে যারা রয়েছেন ইনকিলাব মঞ্চে তারা জুলাই যোদ্ধা, এবং শহীদ শরীফ ওসমান বিন হাদি তিনিও কিন্তু জুলাইয়ের এক সম্মুখ সারির যোদ্ধা ছিলেন। তারা জুলাইয়ের সেই আন্দোলনে তারা দেখিয়েছেন যে কিভাবে করে আন্দোলন সংগঠিত করতে হয় এবং কিভাবে করে দাবি আদায় করতে হয় সেটা কিন্তু তারা জানেন। তারা বারবার একটা কথা বলছিলেন তাদের বক্তব্যে যে 5 আগস্টের পরে, অর্থাৎ জুলাই অভ্যুত্থানের পরে এই দেশ থেকে যারা যে আওয়ামী লীগ এবং বা তাদের বক্তব্য অনুযায়ী যাদেরকে ফ্যাসিস্ট বলা হচ্ছিল তাদেরকে দেশ থেকে পালিয়ে যাওয়ার কিংবা চলে যাওয়ার কিংবা দেশ ত্যাগের ক্ষেত্রে সহযোগিতা করেছে কে বা কারা, সেই বিষয়গুলো কিন্তু এখনও তারা হিসেব করছেন, এবং সেই সঙ্গে তারা এটাও মনে করাই দিতে চাচ্ছেন যে তারা পারেন যে কোনো কিছু সম্ভব করতে। তারা তাদের বক্তব্য অনুযায়ী, যেটা শান্তা তারা বলছেন যে যদি কোনো অবস্থাতেই আগামী 24 ঘন্টার মধ্যে এই তাদেরকে গ্রেফতার করা সম্ভব না হয় কিংবা তাদের সঙ্গে জড়িত কিংবা তাদের পেছনে যারা ইন্ধন দিয়েছেন সবাইকে যদি এর আওতায় নিয়ে আসা না হয় তাহলে তারা এর চেয়েও এমন পরিস্থিতি তৈরি করবেন যাতে করে স্বরাষ্ট্র উপদেষ্টা বা এই সরকার আরও বেশি সেই ব্যাপারে তৎপর হয় কিংবা তাদের ব্যাপারে আরও কঠোর, সেটা হয়তো নিশ্চয়ই আমরা আপনাদেরকে তাদের যে কর্মসূচি কালকে আছে সেই কর্মসূচির পরেই আপনাদের বিস্তারিত জানাতে পারবো এই বিষয়টা নিয়ে। শান্তা, ধন্যবাদ সজীব আপনাকে। আদ্দিন সজীব আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। এই মুহূর্তে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন শামীমা সুলতানা, চলে যাচ্ছি তার কাছে। শামীমা, আপনি এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন এবং সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? শামীমা নিশ্চয়ই শুনছেন। এখানে কিন্তু হচ্ছে গিয়ে আমরা শাহবাগে ছিলাম এবং শাহবাগে একটা সমাবেশ চলছিল। জি শুনছি, আপনি শুনছেন আমাকে? শুনতে পাচ্ছি শামীমা, আমাকে কি শোনা যাচ্ছে? নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।
শুনতে পাচ্ছি শামীমা। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে আমরা শাহবাগে ছিলাম এবং শাহবাগে কিন্তু এখানে একটি সমাবেশ হয়েছে। আপনি জানেন যে শরীফ ওসমান হাদি তার এই যে নিহত হওয়ার পর থেকেই মানুষের আবেগ এবং উৎকণ্ঠা সেটি কিন্তু আরও তীব্র হয়েছে এবং বিশেষ করে এই নির্বাচনের যে আমেজটা ছিল সেই আমেজকে কেন্দ্র করে যারা নির্বাচনে প্রার্থী হওয়ার পর্যায়ে ছিলেন কিংবা যারা জুলাই যোদ্ধা ছিলেন তাদের নিরাপত্তার বিষয়টি সবগুলোই কিন্তু মানে নানান মহলে, রাজনীতির মাঠ বলেন, ভোটের মাঠ বলেন, নানা মহলে কিন্তু সেটি আলোচনার ছিল। সেই উৎকণ্ঠা বিরাজ করছিল যে এ ধরনের ঘটনা আরও ঘটবে কিনা, সরকার কি ব্যবস্থা নিচ্ছে। তো সেগুলো কথাই কিন্তু আজকে ঘুরে ফিরে এই সমাবেশে বারবার করে এসছে যে যারা জুলাইয়ে লড়েছেন, যারা হচ্ছে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ছিলেন তাদের যে নিরাপত্তার বিষয়টা এবং তাদের এই ধরনের হত্যার পরে তাদের সেই আসামিদের দ্রুত আইনের আওতায় আনা এবং দ্রুত বিচার করার দাবিটা কিন্তু বারবারই ঘুরে ফিরে এই সমাবেশ থেকে উঠেছে। একটি বিষয় বলে রাখি যে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে মানুষ কিন্তু এটুকু জেনেছে যে হাদির যারা সরাসরি কিলিং মিশনে ছিলেন সেই দুজন ওপার বাংলায় চলে গেছেন। তো সেই যে অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, তো সেটার কারণে কিন্তু যারা এখানে এখন এই যে প্রতিবাদগুলো হচ্ছে বা যারা সোচ্চার হয়েছেন তারা কিন্তু বলছেন যে যারা ওপারে চলে গেছেন তাদেরকে যেন এনে বিচারের আওতায় আনা হয় এবং সেই বিচারটা যেন দ্রুত বিচার হয় এবং দ্রুতই যেন এই শাস্তিটা দেয়া হয় যাতে অন্য যারা এই ধরনের ঘটনা ভবিষ্যতে আবার ঘটানোর চেষ্টা করবে তাদের জন্য একটা দৃষ্টান্ত সৃষ্টি করা যায় এবং এই ধরনের ঘটনা ঠেকানো যায়, প্রতিরোধ করা যায় যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে। সেই কারণেই কিন্তু বারবার ঘুরে ফিরে এই কথাগুলো এসছে এবং এখানে কিন্তু হাদি যেই সংগঠনের সাথে কাজ করতেন অর্থাৎ ইনকিলাব মঞ্চ, সেই ইনকিলাব মঞ্চের যারা এখানে আছেন নেতাকর্মী তারা কিন্তু এখানে কথা বলেছেন। বিশেষ করে তার একজন সহযোদ্ধা জাবের, তিনি বলেছেন যে 24 ঘন্টার মধ্যে তাকে এই বিচারের আওতায় আনতে হবে তাদেরকে যারা সরাসরি এই খুনের সাথে জড়িত ছিলেন, এই হত্যার মিশনে ছিলেন এবং একই সঙ্গে যারা পরোক্ষভাবে ছিলেন, যারা নির্দেশ দিয়েছেন, পরিকল্পনা করেছেন অর্থাৎ বিভিন্ন লেয়ারে যারা কাজ করেছেন তাদেরকেও কিন্তু আইনের আওতায় আনার জন্য তারা দাবি তুলেছিলেন এবং একই সঙ্গে হাদির পরিবারের সদস্যরাও কিন্তু এখানে কথা বলেছেন। তারাও কিন্তু একই দাবি করেছেন যে একটা দৃষ্টান্তমূলক শাস্তি তারা দেখে যেতে চান। একটি বিষয় বলে রাখি যে শরীফ ওসমান হাদি তার নিজের জীবদ্দশায় তিনি যখন বিভিন্ন সমাবেশে বা বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে সংহতি জানিয়েছেন তখন কিন্তু তিনি বলেছেন যে তিনি জীবনের মায়া করেন না। তিনি যেটি বলেছেন যে তার জীবন গেলেও সমস্যা নেই, কিন্তু তার যারা হত্যাকারী যদি কেউ তাকে হত্যা করে তাদের যেন ভালোভাবে দৃষ্টান্তমূলকভাবে তাদের যেন বিচার করা হয়, সেই কথা কিন্তু তিনি নিজের জীবদ্দশায় বারবার করে বলে গেছেন। তো সেটাই কিন্তু তার যারা সহযোদ্ধা এবং তার যারা পরিবারের সদস্য আছেন সবাই কিন্তু সেই কথাটি স্মরণ করেছেন এবং বলেছেন যে তারা শরীফ ওসমান হাদিকে হারিয়েছেন, কিন্তু তার যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তার হত্যার সাথে জড়িত তারা যেন পার না পেয়ে যায়। এখন পর্যন্ত আমরা সারাদিনের যে কর্মসূচিগুলো দেখছি, নিশ্চয়ই শুনছেন আমাকে, যে সারাদিনের কর্মসূচি দেখলাম, জানাজা হলো, দাফন সম্পন্ন হলো এবং পরবর্তীতে এখন ইনকিলাব মঞ্চের যে সদস্যরা তারা অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন সংগঠনের মানুষ অবস্থান নিয়েছেন। আজ রাতে তাদের পরিকল্পনা কি? শাহবাগ মঞ্চকে ওসমান হাদি চত্বর এরকম একটা নামের আখ্যা দেওয়ার পরিকল্পনা চলছে, সেই বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে এবং নামকরণ হবে কিনা বা হতে পারে কিনা সে বিষয়ে জানাবেন। একটু বলে রাখি যে আজকের যে সমাবেশটি হয়েছে সেই সমাবেশ শুধু নয়, গতকাল এবং তার আগের রাতে আপনি জানেন যে তখন কিন্তু শাহবাগ কেন্দ্র করে এখানে তার যারা রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন তারা এখানে জড়ো হয়েছিলেন এবং সেখান থেকেই কিন্তু এই দাবিটা উঠেছিল যে এই যে শাহবাগ চত্বর এখানটার নামটা
শরীফ ওসমান হাদি এই যে তার জীবন বিলিয়ে দিয়েছেন, তিনি যে হত্যার শিকার হয়েছেন, তার নামে উৎসর্গ করা যায় কিনা। তবে সেটির বিষয়ে এখনো আমরা অফিসিয়ালি আসলে কিছুই জানিনি, এবং এ ধরনের কোনো বক্তব্য পরবর্তীতে আর যারা কর্তৃপক্ষ আছেন, যারা প্রশাসনিক ঊর্ধ্বতন পর্যায়ে আছেন, তাদের কাছ থেকে আসলে আমরা কোনো তথ্য পাইনি। তবে যারা রাজনৈতিক সহযোদ্ধা এখানে ছিলেন সেই পরশু রাতের, তারা কিন্তু এই দাবিটি তুলেছিলেন। তবে এটি হয়তো পরবর্তীতে এটি আলোচনা হতে পারে। আর আপনি জানেন যে এটি কিন্তু সিটি কর্পোরেশনের অধীন জায়গা, তো এটি আসলে একটি অফিসিয়াল কার্যক্রমের মাধ্যমে যেতে হবে। যদি নামকরণ করতে হয় বা নাম পরিবর্তন করতে হয়, সবটি একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে এবং সেটি সময় সাপেক্ষ বিষয়, সেটি বলা যায়। আর একটি বিষয় বলে রাখি যে এখানে আজকে আপনি জানেন যে সকালে তার জানাজা হয়েছে মানিক মিয়া এভিনিউতে, অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, এবং সেখানে লাখো মানুষের ঢল নেমেছিল। তারপর কিন্তু তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কবি নজরুল ইসলামের সমাধিসৌধ, সেখানে তার ঠিক পাশেই কিন্তু সেই সমাধিসৌধের ভেতরেই একটি অংশে শরীফ ওসমান হাদিকে দাফন করা হয়েছে, এবং সেই দাফন কিন্তু তার পরিবারের ইচ্ছায় করা হয়েছে। এবং তারপরেই কিন্তু তার যারা সহযোদ্ধা আছেন, পরিবারের সদস্য আছেন, তারা সবাই শাহবাগে জড়ো হয়েছিলেন, এবং শাহবাগে জড়ো হয়ে সেখানে তারা এই যে দাবিগুলো আমি একটু আগে বলছিলাম, যে তার এই যে হত্যার ঘটনা, সেটির একটি দৃষ্টান্তমূলক শাস্তি তারা চেয়েছেন, এবং এমন ঘটনা ভবিষ্যতে যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই কথা কিন্তু তারা বারবার করে বলেছেন, এবং ঘুরে ফিরে এই দাবিই কিন্তু সবার মুখেই এসছেন, এবং যত দ্রুত সম্ভব এটি করা যায় সেটি তারা বলেছেন। এবং 24 ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছেন তারা, যাতে সরাসরি কিলিং মিশনে যারা অংশ নিয়েছেন তাদেরকে যেন ফিরিয়ে আনা যায় সেই জন্য। শামীমা, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। শামীমা সুলতানা যুক্ত হয়েছিলেন। আমরা ফয়সালকে দেখতে পাচ্ছি, কাজী ফয়সাল আমাদের সাথে রয়েছেন। ফয়সাল, নিশ্চয়ই শুনছেন আমাকে। আপনি সেখানকার পরিস্থিতি জানাবেন, এই মুহূর্তে কি চলছে, কোথায় অবস্থান করছেন? শান্ত, আমি এই মুহূর্তে শাহবাগের মোড়েই আছি, একটি সাইডে পশ্চিম পাশটায় আছি, এবং আপনি আমার পেছনে দেখছেন যে কিছুক্ষণ আগেও যেখানে অবরোধ ছিল, অবরুদ্ধ অবস্থায় এখানে হাদির হত্যার বিচারের দাবিতে যে জনসমাগম হয়েছিল সেটি কিন্তু শেষ সমাপ্ত হয়েছে, এবং এই কারণে কিন্তু এখন যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং যানবাহন ছেড়ে দেওয়া হয়েছে। তবে যারা এই জনসমাগমে অংশ নিয়েছেন তারা কিন্তু এখনও একটি অংশ এখানে আছে, তারা প্রতিবাদ জানাচ্ছে হত্যাকাণ্ডের বিষয়ে, এবং তারা বলছে যে আলটিমেটাম দেয়া হয়েছে আজকের এই জনসমাগম থেকে, এই আলটিমেটাম অনুযায়ী যেন সরকার কাজ করে, যদি অন্যথায় ব্যতিক্রম কিছু হয় এবং তাহলে কিন্তু তারা আবারও আগামীকাল ঠিক 5:15 এই শাহবাগ চত্বরে, অর্থাৎ যেটির নতুন নাম তারা দিয়েছেন হাদি চত্বর, এই হাদি চত্বরে তারা এসে জমায়েত হবেন এবং এই হত্যাকাণ্ডের বিচারের জন্য তারা আন্দোলন করবেন, বিক্ষোভ করবেন, মিছিল করবেন, নানান কর্মসূচি তারা পালন করবেন। আপনি দেখছেন এই হাদি হত্যাকাণ্ডের পর, অর্থাৎ গত শুক্রবার, এই শুক্রবারের আগে অর্থাৎ 12ই ডিসেম্বর যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো, হাদিকে গুলি করা হয়েছিল হত্যার উদ্দেশ্যে, এবং হাদি কিন্তু দীর্ঘ সময় অর্থাৎ 1 সপ্তাহ চিকিৎসাধীন ছিলেন বিভিন্ন হাসপাতালে। প্রথমে হাদিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয়েছিল, সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরপরেই কিন্তু তাকে আরও উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে, সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাদি বৃহস্পতিবার রাত 9:45টায় তিনি সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবং এই ঘটনা শোনার পরে কিন্তু সারা দেশের মানুষ তারা বিক্ষোভে ফেটে পড়ে এবং তারা শোকে স্তব্ধ হয়ে পড়ে, এবং তারা কিন্তু রাস্তায় ওই রাতেই, বৃহস্পতিবার রাতেই কিন্তু তারা রাস্তায় নেমে আসে, এবং সারা দেশের বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্নভাবে সামাজিক যোগাযোগের মাধ্যমেও তারা ক্ষোভ প্রকাশ করেন, শোক প্রকাশ করেন, এবং ওই রাতভর এখানে ছিলেন। এরপরে গতকাল শুক্রবারও দিনব্যাপী তারা এখানে ছিলেন, প্রতিবাদ জানিয়েছেন, এবং আজ কিন্তু এই জানাজার নামাজ হলো মানিক মিয়া এভিনিউতে, সেখান থেকে তারা সেখানে অংশগ্রহণ করেছেন। আমরা দেখেছি যে লাখো মানুষের অংশগ্রহণে সেই জানাজা সম্পন্ন হয়েছে, হাদির জানাজা সম্পন্ন হয়েছে, এবং সেখান থেকে কিন্তু সবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশেই কিন্তু জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলে অর্থাৎ সমাধি চত্বরে কিন্তু হাদিকে দাফন করা হয়েছে। এবং এরপরে কিন্তু হাদির এই হত্যার প্রতিবাদ যারা করছিলেন সকলে এবং সকল শ্রেণী পেশার মানুষজন কিন্তু এই শাহবাগে এসে জড়ো হন, এবং তারা এই দীর্ঘ কয়েক ঘন্টা এখানে অবস্থান করেন, এবং এখান থেকে কিন্তু একটি আলটিমেটাম দেওয়া হয়, যেটি আপনারা জানেন যে এখানে
বলা হয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে হাদি হত্যায় যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এই হত্যাকাণ্ড যারা সমর্থন করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, বিচারের মুখোমুখি করতে হবে এবং এর পেছনে অর্থাৎ এর নেপথ্যে যারা রয়েছেন তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং গ্রেপ্তার করতে হবে। এবং এই ঘটনার আগে, এই 24 ঘন্টার আগে অর্থাৎ বিগত 172 ঘন্টা বলা হচ্ছে, এর সময়ের মধ্যে সরকার এই হত্যাকাণ্ডের বিষয়ে এই হাদিকে গুলি করার ঘটনায় কি ব্যবস্থা নিয়েছে সেই ব্যাখ্যাও কিন্তু এখান থেকে চাওয়া হয়েছে। এই ব্যাখ্যা যদি আগামী 24 ঘন্টার মধ্যে না দেওয়া হয় এবং এই হত্যাকাণ্ডে যে বা যারা জড়িত এই নেপথ্যে যারা আছে তাদেরকে যদি বিচারের আইনের আওতায় আনা হয়, বিচারের মুখোমুখি না করা হয়, তাহলে কিন্তু তারা বলছেন তারা স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং তারা বলছেন যে আরও একজন এবং উপদেষ্টা মণ্ডলীতে আরও যারা রয়েছেন যারা আসলে এই হাদির ঘটনায় তৎপরতা দেখাননি, যারা এর প্রতিবাদ জানাননি এবং যাদের এর পেছনে গাফিলতি আছে তাদেরকে যেন অবশ্যই আইনের আওতায় আনা হয় এবং তারা অবশ্যই পদত্যাগ করতে হবে এবং এই হত্যার বিষয়ে ব্যাখ্যা অবশ্যই সরকারকে দিতে হবে। আজ এই পর্যন্ত তারা বলছেন যে আনুষ্ঠানিক যে প্রতিবাদ সেটি কিন্তু শেষ হলো। আগামীকাল ঠিক 5:15 তাদের যে আলটিমেটাম অনুযায়ী তারা এখানে জড়ো হবেন যদি তাদের সেই দাবি দাওয়াগুলো পূরণ না হয়। ফয়সাল, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। কাজী ফয়সাল যুক্ত হয়েছিলেন শাহবাগ থেকে, আমাদেরকে জানাচ্ছিলেন সেখানকার পরিস্থিতি।